আজকে আমরা যে মুভিটা এক্সপ্লেন করতে যাচ্ছি সেই মুভিটার নাম হচ্ছে লাকি ভাস্কর, যেটা 2024 সালে সদ্য রিলিজ পেয়েছে। ভিডিওর ভেতরে প্রত্যেকটা মুহূর্ত যেন টুইস্টে ভরপুর। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন মুভি এক্সপ্লেনটা শুরু করা যাক। মুভির শুরুতে আমাদের ভারতের বম্বে সিটি দেখানো হয়। আমরা দেখতে পাই ভাস্কর সকাল সকাল জগিং করতে বের হয়েছে, আর আমরা দেখতে পাই তখন আশেপাশে থাকা সকল মানুষগুলো হার্ষ মেহরা নামের একটা লোককে নিয়ে আলোচনা করছে। এমনকি ভাস্কর নিজেও হার্ষ মেহরা সম্পর্কে বলতে শুরু করে। কিন্তু সেই সময় আচমকা কয়েকটা গাড়ি তার সামনে চলে আসে এবং তাকে তারা সিআইডি হিসেবে নিজেদের পরিচয় দেয়। তারা ভাস্করকে বলে তারা তার ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে চায় এবং সাথে তাকে ইনভেস্টিগেট করতে চায়। এর জন্য সিআইডি আর ভাস্কর ব্যাংকে চলে যায়, যেখানে ভাস্কর কাজ করত। তারা ব্যাংকের ভেতরে চলে আসে এবং দরজাটা ভেতর থেকে বন্ধ করে দেয় এবং সিআইডি অফিসার এসে ভাস্করের সকল লেনদেনের কাগজপত্রগুলো বের করতে বলে। তারা যখন ভাস্করের লেনদেনের কাগজগুলো বের করছিল তখন হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়। বিদ্যুৎ চলে যাওয়াতে সিআইডি অফিসার অনেক রেগে যায় এবং সে সেখানে থাকা গার্ডের উপর চিল্লাতে শুরু করে। তখন সেখানে থাকা কর্মচারী তাদেরকে জানায় কারেন্ট চলে গিয়েছে এবং 15 মিনিট সময় লাগবে সবকিছু ঠিক হওয়ার জন্য। আর সেই সুযোগেই ভাস্কর নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা বলতে শুরু করে। আসলে ভাস্কর হচ্ছে লো এবং মিডল ক্লাস একটা ছেলে, আর তার বাবা হচ্ছে একজন রিটায়ার্ড চার্টার্ড অ্যাকাউন্টার, আর ভাস্কর হচ্ছে একজন ছোট ব্যাংক এমপ্লয়ার। আর সে খুব সততার সাথে তার নিজের কাজগুলো করে থাকে। আর ভাস্করের একটা বউ এবং তার একটা ছেলে রয়েছে, আর তার বউয়ের নাম হচ্ছে সুমতি। এই মাসে প্রমোশন পাওয়ার জন্য ভাস্কর অনেক চেষ্টা করছে, আর এই জন্য সে প্রত্যেক দিনই আগে আসতে শুরু করেছে এবং সে নিজের কাজগুলো ঠিক মতো করতে শুরু করেছে। এবং সাথে সাথে সে কয়েকবার বেস্ট এমপ্লয়ার ইন দ্য মান্থের অ্যাওয়ার্ডটাও পেয়েছে। একদিন ভাস্কর এবং তার পরিবার সোমাতের এক আত্মীয়র বাড়িতে বার্থডে পার্টির উদযাপনের জন্য যায়, কিন্তু সেই বার্থডে পার্টিতে কেউই ভাস্কর এবং তার পরিবার এবং তার ছেলেকে রেসপেক্ট করছিল না। সবাই এটা মনে করে ভাস্কর এবং তার পরিবার হচ্ছে ভিখারি, আসলে টাকা না থাকলে যা হয় আর কি। আর এটা দেখে ভাস্করের বউ সুমতি অনেক রেগে যায়, আর সে সেই বার্থডে পার্টি থেকে চলে আসে। যেহেতু অনেক রাত হয়েছিল এবং ভাস্করের ছেলেও ক্ষুধার্ত ছিল, তাই সুমতি ভাস্করকে বলে তার ছেলের জন্য কিছু খাবার আনার জন্য। আর তাই ভাস্কর কিছু খাবার আনতে যায়, কিন্তু তার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা ছিল না। তখন দোকানি তার সমস্যাটা বুঝতে পেরে তাকে বলে কোনো সমস্যা নেই, আপনি খাবার নিয়ে যান, টাকা না হয় আপনি পরে দিয়ে যাবেন। আর কয়েকদিন পর ভাস্করের অ্যান্টনি নামের একটা কাস্টমার পেয়ে যায়। সে ভাস্করের কাছে 2 লক্ষ টাকা লোন চায়। ভাস্কর তাকে লোন দিতে না চাইলে সে ভাস্করকে বলে যদি ভাস্কর তাকে 2 লক্ষ টাকা দেয় তাহলে সে খুব দ্রুত অনেক টাকা পেয়ে যাবে এবং সে ভাস্করের 2 লক্ষ টাকাও পরিশোধ করে দেবে। কিন্তু এরপরও ভাস্কর তাকে কোনো লোন দিতে রাজি হয় না। আর কিছুদিন পর সেই দিনটা আসবে যে দিনটার জন্য ভাস্কর অনেক দিন ধরে অপেক্ষা করছে, আর সেই দিনটা হচ্ছে প্রমোশনের দিন। তাই ভাস্কর ব্যাংকে যাওয়ার আগে মন্দিরে চলে যায় এবং সে তার ঈশ্বরের কাছে প্রার্থনা করে সে যেন আজকে প্রমোশন পেয়ে যায়। আর মন্দির থেকে বের হতেই ভাস্কর একটা লোককে দেখতে পায়, যার কাছ থেকে ভাস্কর অনেক আগে টাকা ধার নিয়েছিল, কিন্তু সময় মতো সে তার টাকাটা ফিরিয়ে দেয়নি, কারণ ভাস্করের কাছে কোনো টাকাই ছিল না। আর সেই লোকটা মন্দিরের সামনে ভাস্করের সাথে ঝগড়া করতে শুরু করে। কিছুক্ষণ ঝগড়া করার পর লোকটা ভাস্করের স্কুটার নিয়ে চলে যায়। আজকে যেহেতু প্রমোশনের দিন তাই দ্রুত পৌঁছানোর জন্য ভাস্কর ট্যাক্সি করে তার অফিসে যেতে চায়, কিন্তু ভাস্করের কাছে এতটাও টাকা ছিল না যে সে ট্যাক্সিতে করে তার অফিসে যাবে। আর যেহেতু আজকে প্রমোশনের দিন তাই ভাস্করকে সঠিক সময় তার অফিসে উপস্থিত থাকতে হবে। তাই আর কোনো রাস্তা না পেয়ে ভাস্কর দৌড়াতে দৌড়াতে অফিসে যেতে শুরু করে। কিন্তু যতক্ষণে ভাস্কর ব্যাংকে পৌঁছে গিয়েছিল সে দেখতে পায় অন্য একটা এমপ্লয়িকে প্রমোশন দিয়ে দেওয়া হয়েছে। আর এটা দেখে ভাস্কর নিজের ভেতর থেকে অনেকটা ভেঙে পড়ে, কারণ সে তার বউকে বলে এসেছিল সে আজকে প্রমোশন নিয়েই বাড়িতে ফিরবে, আর দুর্ভাগ্যবশত আজকে তাকে তার স্কুটারটাও হারাতে হয়েছে। তাই ভাস্কর ব্যাংক থেকে বেরিয়ে আসে এবং ব্যাংকের ক্লিনার যে কিনা ভাস্করেরই বন্ধু ছিল সে ভাস্করকে জানায় আজকে সকালে ম্যানেজারের রুমটা ক্লিন করার সময় সে একটা চিঠি পেয়েছে, আর সেই চিঠিতে ম্যানেজার প্রমোশনের জন্য ভাস্করের নাম পর্যন্ত লেখেনি। সে সেইখানে শুধুমাত্র একটা নামই মেনশন করেছিল, কারণ যে লোকটা প্রমোশন পেয়েছিল সেই লোকটা এবং ম্যানেজার তারা দুজনেই একই জাতের লোক ছিল। আর এই জন্য ম্যানেজার নিজে ইচ্ছে করে সেই লোকটাকে প্রমোশন দিয়েছে। আর ভাস্কর এই প্রমোশনটা এই জন্য পায়নি কারণ ভাস্কর হচ্ছে অন্য জাতের লোক।
আর এটা দেখে ভাস্কর অনেক রেগে যায় এবং সে সেই চিঠিটা নিয়ে সরাসরি ম্যানেজারের কক্ষে চলে যায়। আর সে চিল্লাতে চিল্লাতে বলে, আপনি আমাকে প্রমোশন দেননি কেন? শুধুমাত্র আমি অন্য জাতের লোক বলে আমাকে প্রমোশন দেননি? এবং সে ম্যানেজারকে আরো অনেক কিছু বলতে থাকে। তখন ম্যানেজার তাকে শুধুমাত্র একটা কথাই বলে, এত চিল্লাচিল্লি না করে গিয়ে নিজের কাজ করো। কিন্তু ভাস্কর তারপরও যখন তার ম্যানেজারের উপর চিল্লাচিল্লি করছিল, তখন তার ম্যানেজার তাকে বলে, যদি বেশি কথা বলো তাহলে তোমার এই চাকরিটা থেকে তোমাকে বের করে দেওয়া হবে। আর এটা শুনে ভাস্কর নিজের ম্যানেজারের কাছে হাউমাউ করে কাঁদতে থাকে এবং বলতে থাকে, দয়া করে আমাকে এই চাকরিটা থেকে বের করে দেবেন না, আমার পুরো পরিবারের ভরণ পোষণ এই চাকরি থেকে চলে আসে। আর অবশেষে ভাস্কর সেখান থেকে চলে আসে এবং নিজের কাজে চলে যায়। ভাস্কর যখন নিজের কাজ করছিল তখন ভাস্করের কাছে আচমকাই অ্যান্টনির কল আসে। আর অ্যান্টনি তখনও ভাস্করের কাছে 2 লক্ষ টাকা লোন চায়। আর ভাস্কর তখন অ্যান্টনিকে জিজ্ঞেস করে, আপনি কিসের জন্য আমার কাছে লোন চাচ্ছেন? তখন অ্যান্টনি তাকে জানায়, আমি ইল্লিগাল এক্সপোর্ট এবং ইম্পোর্টের কাজ করে থাকি। আর যেহেতু আমার হাতে এখন কোনো টাকা নেই, তাই আমার এখন 2 লক্ষ টাকার খুবই প্রয়োজন। আর যদি সে 2 লক্ষ টাকা পেয়ে যায় তাহলে সে ডিলারদের কাছ থেকে 2 গুণ বেশি করে টাকা আনতে পারবে। আর এই কথা শুনে ভাস্কর অ্যান্টনিকে লোন দেওয়ার জন্য রাজি হয়ে যায়। যেহেতু ভাস্কর হচ্ছে সেই ব্যাংকের ক্যাশিয়ার, তাই সে কাউকে কোনো কিছু না বলে সেখান থেকে 2 লক্ষ টাকা নিয়ে নেয়। তখন ভাস্কর অ্যান্টনিকে ফোন করে জানায় কোথায় দেখা করতে হবে। ব্যাংকের সকল কার্যক্রম শেষ করার পর ভাস্কর এবং তার সেই ক্লিনার বন্ধু তারা দুজনে গিয়ে ছোট্ট একটা রেস্টুরেন্টে অ্যান্টনির সাথে দেখা করে। আর ভাস্কর সেখানে অ্যান্টনিকে 2 লক্ষ টাকা দেয়। আর সে অ্যান্টনিকে এটাও বলে, আমি তোমাকে বিশ্বাস করি, আশা করি তুমি আমার এই বিশ্বাসের মর্যাদাটা রাখবে। আর তখন অ্যান্টনি ভাস্করকে বলে, তুমি আমার উপর বিশ্বাস করতে পারো, আর আজকে আমি 2 গুণ টাকা পাবো এবং সেই টাকা পাওয়ার সাথে সাথেই তোমার টাকাটা আমি পরিশোধ করে দেব। আর ভাস্কর তখন অ্যান্টনিকে বলে, আমরা দুইজনেই পার্টনার হব এবং তোমাকে, আমাকে এবং আমার বন্ধুকে কিছুটা লাভ দিতে হবে। আর তখন অ্যান্টনি ভাস্করকে বলে, হ্যাঁ অবশ্যই আমরা পার্টনার হব। ভাস্কর বাড়িতে চলে যায় এবং ভাস্করের বন্ধু অ্যান্টনির সাথে যায়। আর ভাস্কর বাড়িতে পৌঁছানোর পর তার বউ সুমাতিকে দেখতে পায়। তখন সে সুমাতিকে বলতে থাকে সে তার স্কুটারটা হারিয়ে ফেলেছে এবং সে কোনো প্রমোশনও পায়নি। আর এটা শুনে ভাস্করের বউ সুমতি অনেকটাই ভেঙে পড়ে। আর রাত যত গভীর হচ্ছিল ভাস্করের চিন্তাটাও যেন ততটাই বেড়ে যাচ্ছিল। সে ভাবতে থাকে তার বন্ধু এবং অ্যান্টনি তারা দুইজনে মিলে হয়তো ভাস্করকে ধোকা দিয়েছে। আবার ভাস্কর এটাও চিন্তা করে হয়তো ইল্লিগাল ডিল করার সময় ভাস্করের বন্ধু এবং অ্যান্টনিকে পুলিশ ধরে ফেলেছে। আর কয়েক ঘন্টা পরে ভাস্কর দেখতে পায় তার বন্ধু ফিরে এসেছে, কিন্তু তাকে অনেক চিন্তিত দেখাচ্ছে। ভাস্কর চিন্তা করে হয়তো কোনো কিছু একটা খারাপ হয়েছে, কিন্তু যখন ভাস্কর তার বন্ধুর কাছাকাছি চলে যায় তখন সে দেখতে পায় সেখানে অ্যান্টনি রয়েছে এবং সে হাসতে হাসতে আছে এবং তার হাতে অনেকগুলো টাকাও রয়েছে। আর সৌভাগ্যবশত তাদের প্ল্যানটা এবার কাজ করেছে। আর এটা দেখে ভাস্কর অনেক খুশি হয়ে যায় এবং সে অ্যান্টনির কাছ থেকে টাকা নিয়ে দেয়। আর পরের দিন সেই টাকাগুলো ভাস্কর ক্যাশের মধ্যে রেখে দেয়, যেখান থেকে ভাস্কর কালকে 2 লক্ষ টাকা নিয়েছিল। আর তখন থেকে ভাস্কর ইল্লিগাল এক্সপোর্ট এবং ইম্পোর্টের কাজ করতে শুরু করে এবং ধীরে ধীরে ভাস্কর অনেকগুলো টাকা উপার্জন করতে শুরু করে। আর এটা দেখে ভাস্করের বউ সুমাতির সন্দেহ হলে সে ভাস্করকে জিজ্ঞেস করে সে এত টাকা কোথা থেকে পাচ্ছে। তখন ভাস্কর সুমতিকে জানায় সে ইম্পোর্ট এবং এক্সপোর্ট বিজনেসের কাজ করছে। তবে একদিন অ্যান্টনি তাদেরকে জানায় সে আমেরিকা চলে যাচ্ছে, কারণ অ্যান্টনির ছেলে আমেরিকা থাকে এবং সে চায় তার বাবা যেন তার সাথে থাকে। তবে অ্যান্টনি আমেরিকা চলে যাওয়ার আগে অনেক বড় একটা ডিল করতে চায়। আর অ্যান্টনি এই ডিলটা করার জন্য ভাস্করের কাছে 10 লক্ষ টাকা চায়। তবে ভাস্কর এটা জানে 2 লক্ষ টাকা নেওয়ার সময় কেউ হয়তো তাকে জিজ্ঞেস করেনি। তবে একত্রে 10 লক্ষ টাকা যদি সেখান থেকে নেওয়া হয় তাহলে ব্যাংকের কেউ জেনে গেলে সেটা তার জন্য অনেক সমস্যার কারণ হবে। আর তাছাড়া এই পরিকল্পনা যদি বিফলে চলে যায় তাহলে সবাইকে জেলে যেতে হবে। তবে অ্যান্টনি তাদেরকে জানায় তারা যদি এই কাজটা করতে পারে তাহলে তারা সেই টাকার পরিবর্তে 5 গুণ টাকা পাবে। আর এই কথাটা শোনার পর ভাস্কর এবং ভাস্করের বন্ধু অ্যান্টনির সাথে শেষ ডিলটা করার জন্য রাজি হয়। ভাস্কর কোনো ঝামেলা ছাড়াই সেই ব্যাংকের লকার থেকে 10 লক্ষ টাকা চুরি করে এবং সে অ্যান্টনিকে দিয়ে দেয়। আর সৌভাগ্যবশত তাদের এই ডিলটাও সফল হয়ে যায়। আর তারা সেই টাকাগুলো নিজেদের মধ্যে ভাগাভাগি করে অবশেষে অ্যান্টনিকে বিদায় জানায়, কারণ অ্যান্টনি আজকে আমেরিকা চলে যাচ্ছে। তবে ভাস্করের বন্ধু সেই ইনলিগাল ইম্পোর্ট এবং এক্সপোর্টের বিজনেসটাকে সক্রিয় রাখতে চায়, তাই সে ডিলারদের খুঁজতে শুরু করে।
কিন্তু অপরদিকে ভাস্কর এই ইনলিগাল বিজনেসটাকে বন্ধ করার জন্য সিদ্ধান্ত নেয়। আর পরের দিন ভাস্কর নিজের ভাগের অংশ থেকে 10 লক্ষ টাকা নেয় এবং সেই 10 লক্ষ টাকা ব্যাংকের ক্যাশে রাখার সিদ্ধান্ত নেয়। তবে ভাস্কর যখন ব্যাংকের কাছাকাছি গিয়েছিল তখন সে ব্যাংকের বাইরে একটা পুলিশের গাড়ি দেখতে পায় আর ধীরে ধীরে সে ব্যাংকের ভেতরে প্রবেশ করে। আর ভাস্কর সেখানে থাকা একটা কর্মচারীকে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন সেই কর্মচারী তাকে জানায় আমাদের ব্যাংকের সাথে স্ক্যাম হয়েছে। আর এটা শুনে ভাস্কর অনেকটা ভয় পেয়ে যায়। এরপর ভাস্কর ব্যাংকের ভেতরে প্রবেশ করতে দেখতে পায় ব্যাংকের ডিরেক্টর এবং ব্যাংকের চেয়ারম্যান পুলিশের সাথে কথা বলছে। আর ভাস্কর মনে করে পুলিশরা হয়তো তাকেই গ্রেপ্তার করবে, কিন্তু পুলিশেরা ব্যাংক ম্যানেজার এবং সাথে সেই প্রমোশন পাওয়া ব্যক্তিটাকে গ্রেপ্তার করে নেয়। আর এটা শোনার পরে ভাস্কর কিছুটা হাঁপ ছেড়ে বাঁচে। এত সব ঝামেলার মাঝে সে এক ফাঁকে ডিফ্রিজের টাকাগুলো বল্টে রেখে দেয়। আর এর ঠিক কিছুক্ষণ পরেই ভাস্করের বিটকেসটা জিএম স্যারের নজরে আসে। জিএম স্যারের ভাস্করের উপর সন্দেহ হতে শুরু করে। তখন জিএম স্যার অন্য একটা কর্মচারীকে ভাস্করের গত দিনের ট্রানজেকশনটা চেক দেওয়ার জন্য নির্দেশ দেয়। আর ভাস্করকে সে তার বিটকেস খুলে দেখাতে বলে। তখন বল্ট ম্যানেজার তাকে জানায় টাকার অ্যামাউন্টটা ঠিক আছে। আর ভাস্করও তার বিটকেস খুলে দেখায় সেখানে জামা কাপড় ছাড়া আর কিছুই ছিল না। এরপর জিএম স্যার সেখান থেকে নিশ্চিন্ত হয়ে চলে যায়। আর এই ঘটনার পরে ভাস্কর নিজেও চিন্তা করে সেই অপরাধ জগৎ ছেড়ে দেবে। তাই সে নিজের সিদ্ধান্তটা সাম্বাকেও জানায়। কিন্তু সাম্বা কোনো মতেই এরকম গরিব জীবন কাটাতে চাইছিল না। সে ব্যাংকের পিয়নের চাকরি ছেড়ে দিয়ে নিজের একটা ব্যবসা শুরু করে। আর ভাস্করও গুনে দেখে সে মোট 6 লাখ টাকা জমিয়েছে। সে সেই টাকাগুলো পরিবারের সব সদস্যের জন্য আলাদা আলাদা কৌটোতে করে জমিয়ে রাখে। কিন্তু এরই মধ্যে তার ভাইয়ের লন্ডনের একটা কলেজে অ্যাডমিশন হয়ে যায়। সে এম্বাসিতে কথা বলে জানতে পারে সব প্রসেসিং এর জন্য মোট 6 লক্ষ টাকা লাগবে। আর ভাইয়ের ফিউচারের কথা চিন্তা করে ভাস্কর তার জমানো সব টাকা খরচ করে তার ভাইকে লন্ডনে পাঠিয়ে দেয়। ফলে ভাস্কর যেখান থেকে সব শুরু করেছিল সে আবার সেখানেই ফিরে আসে। যাই হোক, জিএম এবং এম এর ধরা পড়ায় ভাস্করের কপাল খুলে যায়। ব্যাংকে যেহেতু 2টা পোস্ট খালি হয়ে গিয়েছিল তাই জিএম এর রেফারে চেয়ারম্যান স্যার ভাস্করকে এজিএম পোস্টে প্রমোশন দেয়। যেহেতু ভাস্করের ডিউটি রেকর্ড অনেকটা ভালো ছিল আর তাতেই ভাস্করকে এই পদের জন্য মনোনীত করা হয়। ভাস্করের বেতনটা তখন 6,000 থেকে একদম 19,500 টাকা হয়ে যায়। ভাস্কর আনন্দে একদম আত্মহারা হয়ে যায়। চেয়ারম্যান স্যার ভাস্করকে জিজ্ঞেস করে তার আর কোনো চাওয়া আছে কিনা। ভাস্কর তখন বলে ব্যাংকের ওই মারুতি 800 মডেলের গাড়িটা তার অনেক পছন্দের। চেয়ারম্যান স্যার হেসে তাকে ওই গাড়িটা দিয়ে দেয়। এজিএম হয়ে কাজ শুরু করার আগে চেয়ারম্যান স্যার ভাস্করকে একটা ক্লায়েন্ট থেকে সতর্ক করে দেয় যার নাম হচ্ছে হার্ষা মেহরা। বলা চলে হার্ষা মেহরা হচ্ছে তাদের একজন ইনলিগাল ক্লায়েন্ট। আসলে এখানে ব্যাংকে একটা সিন্ডিকেট রয়েছে। আমাদের সাধারণ পাবলিকের যেমন লোনের প্রয়োজন হয় তেমন অনেক সময় ব্যাংকেরও লোনের প্রয়োজন হয়। এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে লোন নেওয়ার প্রয়োজন হয়, কিন্তু আইন অনুযায়ী ব্যাংক থেকে ব্যাংকে লোন দেওয়া এবং নেওয়া পুরোপুরি নিষিদ্ধ। তাই এক ব্যাংকের কর্তৃপক্ষ একজন ব্রোকারের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয় আর ব্রোকার সেই টাকা অপর ব্যাংকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। এইভাবে যখন আবার লোন পরিশোধের সময় হয় তখন তারা একই প্রসেসে লোন পরিশোধ করে দেয়। আর এই হার্ষা মেহরাই হচ্ছে সেই ব্রোকার। আসলে সে মাগাদা ব্যাংক এবং কাটারি ব্যাংকের মাঝে ব্রোকার হিসেবে কাজ করে। যাই হোক, হার্ষার হয়ে সব টাকা আদান প্রদান এবং তা দেখাশোনা সুরজ নামের একজন করত। আর সুরজ ভাস্করের কাছে আসে লোনের কাগজ ইস্যু করানোর জন্য। তখন ভাস্কর সুরজকে লোন পরিশোধ করার জন্য 14 দিনের সময় দেয়। সুরজ তখন ভাস্করকে বলে তাদের লোন পরিশোধ করতে হয়তো কিছুদিন সময় লাগতে পারে। তাই সে তখন ভাস্করকে ঘুষ হিসেবে একটা দামি ঘড়ি দেওয়ার চেষ্টা করে। তখন ভাস্কর তার ঘড়িটি ফিরিয়ে দিয়ে বলে 14 দিনের একদিনও যেন লেট না হয়। আর নির্ধারিত সময় শেষে সুরজ লোনের টাকা পরিশোধ করতে আসে। সুরজ চলে যাওয়ার পরে ভাস্কর হার্ষার ব্যাংক স্টেটমেন্ট চেক করতে গিয়ে দেখে হার্ষার অ্যাকাউন্টে যে টাকা পাঠিয়ে দেয় সেই টাকা হার্ষা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে। আর এভাবেই তারা নিজেদের মধ্যে টাকা আদান প্রদান করে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো তারা যে কাটারি ব্যাংকের নামে লোন নেয় স্টেটমেন্টে সেই কাটারি ব্যাংকের নাম উল্লেখ নেই। অর্থাৎ তারা যে লোন ইস্যু করে সেটা কাটারি ব্যাংকে পৌঁছায় না। এই ব্যাপারটা নিয়ে আলোচনা করার জন্য ভাস্কর কাটারি ব্যাংকের এজিএম এর সাথে দেখা করে, কিন্তু এই লোকটা তো আগে থেকে হার্ষা মেহরার কাছে বিক্রি হয়েছিল আর তাই সে ভাস্করকে কোনো রকম সাহায্যই করে না। আর তখন ভাস্করের মনে প্রশ্ন আসে হার্ষা তাহলে কাটারি ব্যাংকের লোনের টাকা দিয়ে কি করে। ভাস্কর খোঁজ খবর নিয়ে জানতে পারে হার্ষা শেয়ার বাজারে একটা বড় সিন্ডিকেট চালায়। সে প্রথমে কোনো একটা কোম্পানির সব শেয়ার কিনে নেয়, এরপর তার লোকগুলো দিয়ে সেই শেয়ারগুলোই উচ্চ দামে কেনায় আর পরবর্তীতে
পরবর্তীতে যখন মার্কেটে সেই শেয়ারগুলোর দাম বেড়ে যায় তখন সে সবগুলো শেয়ার একসাথে বিক্রি করে দেয়। আর এভাবেই সে প্রতিবারে প্রচুর টাকা হাতিয়ে নেয়। ভাস্কর এটা জানার পরে ভেবেছিল সে চেয়ারম্যান স্যারকে সবটা জানিয়ে দেবে, কিন্তু পরে সে উপলব্ধি করে চেয়ারম্যান স্যারকে জানিয়ে দিয়ে তার কি লাভ, আর তার যেটাতে লাভ হবে তার সেটাই করা উচিত। এই জন্য সে পার্সোনালি সুরজের সাথে দেখা করে। ভাস্কর সুরজকে শর্ত দেয় সে তাদেরকে যতগুলো লোন পাইয়ে দেবে তার পরিবর্তে তাকে 1% কমিশন দিতে হবে, আর পাশাপাশি তারা সে শেয়ারগুলো কিনবে বা বিক্রি করবে তার ইনফরমেশন একদিন আগে ভাস্করকে জানাতে হবে। আর উপায় না পেয়ে সুরজ ভাস্করের শর্ত মেনে নেয়। আর এরপর থেকেই যেন ভাস্করের ভাগ্যটা আবারও খুলতে শুরু করে। তার কাছে বান্ডিল বান্ডিল টাকা আসতে শুরু করে। সে এক চান্সে সুরজের কাছ থেকে কমিশনে 25 লক্ষ টাকা পেয়ে যায়। কিন্তু এতগুলো টাকা সাধারণ ব্যাংকারের কাছে থাকলে যে কেউই সন্দেহ করতে পারে। আর তাই এই কালো টাকা সাদা করার জন্য ভাস্কর আনোয়ার নামের একজনের সাথে দেখা করে। আনোয়ার তাকে সেই টাকাগুলো লটারির পেছনে ইনভেস্ট করতে বলে। আর তারপর তার একটি লটারির কোম্পানির কাছে যায় এবং 25 লক্ষ টাকা এবং 1% কমিশন তাদেরকে দিয়ে দেয়। আর এর বিনিময়ে লটারি কোম্পানি ভাস্করকে লটারির প্রথম প্রাইজটা পাইয়ে দেয়। পরের দিন খবরের কাগজে নিজের লটারির নাম্বারটা চেক করে ভাস্কর এমন একটা অভিনয় করে মনে হয় সে যেন 25 লক্ষ টাকা লটারিতে জিতে গেছে। আর এভাবেই সে পরিবার এবং বাইরের মানুষদেরকে বোঝায় যে সে লটারি থেকেই 25 লক্ষ টাকা পেয়েছে। আর এখান থেকেই কমিশন, ট্যাক্স সবকিছু বাদ দিয়ে ভাস্কর 17 লক্ষ টাকা পেয়ে যায়। এরপরে ভাস্কর একটা ট্রেডিং অ্যাকাউন্ট খুলে এবং সে সব টাকাটা শেয়ার বাজারে লাগিয়ে দেয়। ভাস্কর সুরজের মাধ্যমে শেয়ার বাজারের ইনফরমেশন নিত আর সেই অনুযায়ী শেয়ার বাজারে সে ট্রেডিং করত। আর এইভাবে সে মাত্র 2 সপ্তাহেই তার 17 লক্ষ টাকাকে 70 লক্ষ টাকা বানিয়ে ফেলে। তো এই ছিল ভাস্করের বড় লোক হওয়ার গল্প। এদিকে সিআইডি অফিসার লক্ষণ রাও ভাস্করের অ্যাকাউন্ট ডিটেল চেক করে দেখে ভাস্করের অ্যাকাউন্টে 100 কোটি টাকা রয়েছে। অ্যামাউন্ট দেখে যেন তার মাথা ঘুরে যায়। তাই সে অ্যাকাউন্ট স্টেটমেন্ট চেক করে দেখে ভাস্কর সত্যি 2 সপ্তাহে 70 লক্ষ টাকা কামিয়েছিল। তবে সে আরেকটা জিনিস চেক করে দেখে ভাস্কর কিন্তু একদিনেই 69 লক্ষ টাকা খরচও করে ফেলেছে। লক্ষণ রাও ভাস্করকে জিজ্ঞেস করে সে একদিনে এত টাকা কিভাবে খরচ করলো। আর তখন ভাস্কর তাকে জানায় এই টাকা ব্যাংকে রাখার কয়েকদিন পরেই তার বোনের বিয়ে ঠিক হয়ে যায় এবং তারা তার বোনের বিয়ের জন্য শপিং করতে একটা দোকানে ঢুকে। ভাস্কর এবং তার পরিবারের লোকজনদের দেখে সাধারণ মধ্যবিত্ত মনে হচ্ছিল, তাই দোকানের মালিক থেকে শুরু করে কর্মচারী কেউই তাদেরকে তেমন একটা পাত্তা দিচ্ছিল না। তারা সবাই তাকে বেশ অসম্মান করছিল। আর এই ব্যাপারটা ভাস্করের ইগোতে লেগে যায়। সে তখনই দোকান থেকে বেরিয়ে যায় এবং সব টাকা ব্যাংক থেকে তুলে আনে। আর সেই টাকা দিয়ে সে প্রথমে একটা দামি গাড়ি কিনে, এরপর দামি জুতো, ঘড়ি ও জামা কাপড় কিনে ভিআইপি গেটআপে আবারও সেই দোকানের সামনে গিয়ে নামে। তারপর সেই দোকানে গিয়ে সমস্ত দামি গহনা সে কিনে নেয়। আর আগের বার যারা ভাস্করের সাথে ঠিকমতো কথা বলছিল না তারা এইবার তাকে স্যার স্যার বলে সম্মান করছিল। আর এভাবেই মূলত ভাস্কর তার 69 লক্ষ টাকা একদিনে খরচ করে ফেলেছিল। যাই হোক, বোনের বিয়ে দিতে গিয়ে ভাস্করের যত লিগাল টাকা ছিল সবগুলো শেষ হয়ে যায়। তো এর পরের বার সুরজের কাছ থেকে পাওয়া ভাস্কর তার কমিশনের টাকা নিয়ে আবারও আনোয়ারের কাছে যায়। আনোয়ার তাকে বলে 3 মাসের পর পর বারবার লটারি জিতলে ইনকাম ট্যাক্স তাদের সাথে ঝামেলা করতে পারে। তাই সে ভাস্করকে বুদ্ধি দেয় সে নিজেদের লোক দিয়ে এই কালো টাকাগুলো দেশের বাইরে হুন্ডি করে পাঠিয়ে দেবে। এরপর বাইরের দেশ থেকে বিভিন্ন অর্ডার পার্সেসের মাধ্যমে তারা সেই টাকাগুলো আবারও ফিরিয়ে আনবে। কিন্তু এই জন্য আবার একটা প্রাইভেট কোম্পানির প্রয়োজন। সুমতির অনেকদিন ধরে খাবারের একটা রেস্টুরেন্ট দেওয়ার ইচ্ছে ছিল, আর ভাস্কর এবার সেই সুযোগটাই কাজে লাগায়। সে সুমতিকে একটা খাবারের রেস্টুরেন্ট বানিয়ে দেয়। আর সেই শপের নামে ভাস্কর ফেক বিল বানিয়ে কন্টিনিউ তার কালো টাকাগুলো সাদা করতে থাকে। আর এভাবে সে ব্যাপক পরিমাণে টাকা কামাতে থাকে। সে বড়লোক থেকে আরো বেশি বড়লোক হতে থাকে। ফলে তার আচরণেও অনেক বেশি চেঞ্জ হতে শুরু করে। তার ব্যবহার আগের থেকে অনেক বেশি খারাপ হয়ে যায়। ভাস্কর সব জায়গায় টাকার গরম দেখাতে শুরু করে এবং সে প্রচুর পরিমাণে ড্রিঙ্কসও করতে শুরু করে। আর এই নিয়ে সুমতির সাথেও তার মন কষাকষি শুরু হয়ে যায়। আর এরই মধ্যে আবার আরেকটা ঘটনা ঘটে যায়। কাটারি ব্যাংকের এজিএম ভাস্করের সাথে দেখা করতে আসে। ভাস্কর কাটারি ব্যাংকের এজিএম কে জানায় তার ব্যাংকের নামে এখন পর্যন্ত 90 কোটি টাকা ইস্যু করা হয়েছে।
এটা শুনে যেন কাটারি ব্যাংকের এজিএম এর মাথা ঘুরে যায়। সে ভাস্করের কাছ থেকে লোনের বিয়ার স্টেটমেন্ট চেক করে বলে এগুলোতে সে সই করেনি, তার সই নকল করে কাটারি ব্যাংকে থেকে টাকা উঠানো হয়েছে। হরিহরন একদম হতাশ হয়ে পড়ে। এত বড় অ্যামাউন্ট, এই কথাটা যদি বাইরে বের হয় তাহলে শেয়ার মার্কেট কলাপস হয়ে যাবে, ইন্ডিয়ার ইকোনমি একদম ভেঙে পড়বে। আতঙ্কে হরিহরন তখনই হার্ট অ্যাটাক করে। ভাস্কর তাকে তখনই হাসপাতালে নিয়ে যায়, কিন্তু তাকে আর বাঁচানো সম্ভব হয় না। হরিহরনের মৃত্যু ভাস্করের মনে ব্যাপক প্রভাব ফেলে। সে ভাবে একদিন তো তারও এরকম পরিণতি হতে পারে। তাই সে চিন্তা করে সে এইসব দুর্নীতি ছেড়ে দিবে কিনা। আর এর মধ্যে ভাস্কর আরো একটা ঘটনার সম্মুখীন হয়। সে তার শ্বশুর বাড়িতে বেড়াতে যায়। ভাস্করের শালার রিসেন্টলি ব্যবসায় লস খেয়ে নাজেহাল অবস্থা, আর তার তখন 50 লক্ষ টাকার প্রয়োজন। সুমতির মা আর সুমতির ভাবি সুমতিকে অনেক রিকোয়েস্ট করছিল সে যেন ভাস্করকে বুঝিয়ে তার ভাইয়ের জন্য 50 লক্ষ টাকা ব্যবস্থা করে দেয়। তখন সুমতি তাদেরকে বলে এটা ভাস্করের টাকা, আর ভাস্কর তাকে টাকা দেবে কি দেবে না এটা সম্পূর্ণ ভাস্করের ব্যাপার। তো এই ব্যাপারটা নিয়ে সুমতির সাথে তার মায়ের একটু তর্কাতর্কি হয়ে যায়। তর্কাতর্কির এক পর্যায়ে তার মা তাকে খোঁটা দিয়ে বলে আমি তোকে হোমমেড ফুডের বিজনেসের আইডিয়াটা দিয়েছিলাম বলেই তোরা ইনকাম করে খেতে পারছিস। আর এই কথাটা সুমতির কাছে অনেক খারাপ লাগে, আর সে তখনই ফিরে গিয়ে নিজের দোকানটা ভেঙে ফেলে এবং ব্যবসাটা বন্ধ করে দেয়। বাড়ি ফেরার পর ভাস্করের সাথে সুমতির অনেক ঝগড়া হয়। সুমতি এই নতুন ভাস্করকে একদমই অ্যাপসেট করছিল না। সে আগের পুরনো সাদামাটা ভাস্করকে যেন ফেরত চাইছিল। আর তাদের এই ঝামেলাটা দেখে ভাস্করের বাবা বেরিয়ে আসে এবং ভাস্করকে তার নিজের রুমে ডাকে। ভাস্করের বাবা অনেকগুলো পে বিলের রিসিপ্ট ভাস্করকে দেখায়, যেগুলো সুমতির দোকানের পে বিলের ডকুমেন্ট। ভাস্কর এটা সেটা বলে তার বাবাকে বোঝানোর চেষ্টা করলে তিনি বলেন আমি এক সময় চার্টার অ্যাকাউন্টেন্ট ছিলাম, আমাকে তুই বোকা বানানোর চেষ্টা করিস না। আমি জানি এগুলো কিসের টাকা, এইসব হচ্ছে মানি লন্ডারিং এর টাকা। তুই যে খেলায় নেমেছিস এটা খুব ডেঞ্জারাস একটা গেম। এক সময় টাকা কামানো পরিবারের চাহিদার জন্য ছিল, কিন্তু এখন তোর টাকার লোভ লেগে গেছে। দ্রুতই টাকা কামানো এবং দ্রুতই গাড়ি চালানো দুটোই সাংঘাতিক এবং প্রাণঘাতী। তাই দ্রুতই এই পথ থেকে সরে যা। বাবার কথাগুলো আমলে নিয়ে ভাস্কর সেখান থেকে বেরিয়ে আসে এবং সে দেখে সুমতি বাইরে থেকে তাদের সব কথাই শুনে ফেলেছে। এতে করে তাদের মধ্যে রেষারেষি আরো বেড়ে যায়। তো এরপরে ভাস্কর সিদ্ধান্ত নেয় সে সকল অন্যায় কাজ ছেড়ে দেবে, আর এই জন্য প্রথমেই সে তার ট্রেডিং কোম্পানিটা বন্ধ করে দেয়। পরের বার যখন সুরজ হার্ষার লোনের পেপার নিয়ে আসে, ভাস্কর সেই পেপারগুলো ছিঁড়ে ফেলে এবং সুরজকে সেখান থেকে বের করে দেয়। এমনকি সে জিএম এবং চেয়ারম্যান স্যারের নির্দেশ অমান্য করে নিজের সিদ্ধান্তে অটল থাকে। ভাস্কর যতগুলো মানুষের সাথে খারাপ ব্যবহার করেছিল তাদের সকলের কাছে সে ক্ষমা চায়। ভাইকে সে লন্ডনে বাড়ি কেনার জন্য টাকা পাঠায়। সে বোনের নামে দুটো বাড়ি লিখে দেয়। এমনকি সে তার নিজের শালাকে 50 লক্ষ টাকা দেয় এবং পাশাপাশি সে তার শালাকে এটাও বলে তার আর এই টাকাগুলো ফেরত দিতে হবে না, বিনিময়ে তার লাভের 10% শেয়ার যেন সাম্বাকে দেয়, কারণ সাম্বা ব্যবসায় লস খেয়ে সর্বশান্ত হয়ে গিয়েছে। অপরদিকে পাটেলের বাইক একবার ভাস্করের গাড়ির সাথে ধাক্কা খেয়েছিল। সে পাটেলের বাইকও ভেঙে দিয়েছিল। এবার সে পাটেলকে সরি বলে তাকে একটা নতুন বাইক কিনে দেয়। এমনকি নিজের প্রিয় মারুতি গাড়িটাও অন্য একজন লোককে গিফট করে দেয়। আর এভাবে ভাস্কর তার পাপের প্রায়শ্চিত্ত করে। আর এর জন্য সুমতির সাথে তার মন কষাকষিটা ঠিক হয়ে যায়। কিন্তু তার এই ভালো হয়ে যাওয়া সবাই মেনে নিতে পারেনি। হার্ষার লোন অ্যাপসেট না হওয়ায় জিএম স্যার ভাস্করকে ডেকে পাঠায় এবং সে ভাস্করকে লোন অ্যাপ্রুভ করতে ফোর্স করে। তাই ভাস্কর তার জিএম স্যারের উপর রাগ করে চাকরি থেকে রিজাইন করে চলে আসে। আর ভাস্করের এইরকম সিদ্ধান্তে অফিসের সব লোকজন অবাক হয়ে যায়। তাছাড়া অফিসের সবাই ভাস্করকে অনেক পছন্দ করত। তাই ভাস্করের চলে যাওয়ায় সবাই অনেকটা আপসেটও হয়। আর চাকরি ছাড়ার 2 দিন পরে মানে আজকে সকালে সিআইডি অফিসাররা ভাস্করকে তুলে নিয়ে আসে। তো এই ছিল ভাস্করের এখন পর্যন্ত ঘটা সমস্ত কাহিনী। তো এখন দেখা যাক এরপরে তার সাথে আর কি কি ঘটে। সিবিআই অফিসার লক্ষণ রাও ভাস্করকে বলে ভাস্কর টেকনিক্যালি তার কালো টাকাকে সাদা করেছে, তাই তারা ভাস্করের উপরে মানি লন্ডারিং এর অভিযোগ আনতে পারবে না। তবে ইনকোয়ারির জন্য তারা ভাস্কর এবং সুমতির ব্যাংকের ট্রানজেকশন স্টেটমেন্ট আইটি আর ইটি ডিপার্টমেন্টে পাঠিয়ে দিয়ে তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টটা ফ্রিজ করে রাখতে পারবে।
তখন ব্যাংক অ্যাকাউন্ট আনফ্রিজ করতেই ভাস্করের এই অফিস থেকে ওই অফিসে চক্কর কাটতে কাটতে জীবন শেষ হয়ে যাবে। তবে অ্যাকাউন্ট আর কখনোই সচল হবে না। তাই লক্ষণরাও ভাস্করকে বুদ্ধি দেয়, সে যদি বাঁচতে চায় তাহলে সে যেন গ্রোহাই কোম্পানির নামে 100 কোটি টাকার একটা চেক বানায়, আর সেই টাকাটা যেন সে হার্ষার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয়। হার্ষা সেই টাকাটা আবার এই ব্যাংকে ট্রান্সফার করে দেবে, আর এতে করে ভাস্করও বেঁচে যাবে, আর ব্যাংকের টাকা ব্যাংকেই থেকে যাবে। লক্ষণ রাওয়ের ডিল শুনে এবার ভাস্কর বুঝতে পারে এই লোকটাও পুরোপুরি স্ক্যামের সাথে জড়িত। আর ভাস্কর কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেই অফিসে জিএম এবং চেয়ারম্যান চলে আসে, আর তারা ভাস্করকে দিয়ে জোর করে চেকে সাইন করিয়ে নেয়। আর ভাস্করও চেকে সাইন করে দিয়ে হাসতে হাসতে সেখান থেকে বেরিয়ে যায়। ওরা তো ভেবেছিল ভাস্করের গল্পটা হয়তো এখানেই শেষ, কিন্তু আসল ধামাকা হয় যখন তারা চেকটা ট্রানজেকশন করতে যায়। তারা জানতে পারে ভাস্কর 10 দিন আগেই তার অ্যাকাউন্টের সব টাকা ট্রানজেকশন করে দিয়েছে, এবং সেই সাথে ভাস্কর তার নিজের অ্যাকাউন্টটাও ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে। এটা শুনে তো সবার মাথায় হাত। তারা ভাবতে থাকে এই ভাস্কর এখন রয়েছে কোথায়। আর অপরদিকে ভাস্কর ততক্ষণে প্লেনে বসে আছে, এবং কিছুক্ষণের মধ্যেই সেই প্লেনটা আমেরিকাতে ল্যান্ড করবে। আসলে ভাস্কর আগে থেকেই জানতো তার সাথে হয়তো খারাপ কিছু একটা ঘটবে, তাই সে কয়েক সপ্তাহ আগে তার বাবার সাথে সবটা শেয়ার করে। আর তখন ভাস্করের বাবা তাকে দেশ ছেড়ে যাওয়ার সাজেশন দেয়, আর এই জন্য ভাস্কর একজন ব্রোকারের সাথে দেখা করে। ব্রোকার তাকে জানায় 1 কোটি টাকা খরচ করলে আমেরিকার কন্ডিশনাল গ্রিন কার্ড পাওয়া যাবে, আর 5 বছর পরে সিটিজেনশিপ। আর তাই ভাস্কর আমেরিকা যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। এছাড়া আমেরিকাতে তো অ্যান্টনিও ছিল। ভাস্কর তার কাছ থেকেও হেল্প নেয়, এবং তার মাধ্যমে সে আমেরিকায় একটা হোটেল কিনে নেয়। আর বাকি টুকটাক কাজগুলোর জন্য সে তার বাবার বিভিন্ন পরিচিত লোকদের কাছ থেকে হেল্প নেয়। আর এভাবে সে খুব অল্প সময়ের মধ্যে আমেরিকার ভিসা প্রসেসিং করে ফেলে। আর এভাবে ভাস্কর পরিবার নিয়ে সেফলি দেশ ছাড়তে সক্ষম হয়। তবে দেশ ছাড়ার আগে ভাস্কর আরো একটা ধামাকা করে দেয়। সে আরবিআই ডিপার্টমেন্টে চেয়ারম্যান এবং জিএম এর স্ক্যাম সম্পর্কে জানিয়ে দেয়। ফলে আরবিআই টিম মাগাদা ব্যাংকে ইনকোয়ারি করতে চলে আসে। ব্যাংকের স্টেটমেন্ট চেক করে তারা হার্ষা মেহরার ইনফরমেশনটাও পেয়ে যায়। শুধু তাই না, এই কেসে সিবিআই অফিসার লক্ষণরাও ফেসে যায়। এদের সবার 12টা বাজিয়ে দিয়ে ভাস্কর আমেরিকা গিয়ে ফুলদমে হোটেল ব্যবসা করতে থাকে, আর শান্তিতে পরিবার নিয়ে জীবন কাটাতে থাকে। আর সেই সাথে লাকি ভাস্করের গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। দর্শক, টাকা কামানোতে কোনো অসুবিধা নেই, কিন্তু টাকা কামাতে গিয়ে যেন নিজের সততা নৈতিকতার বিসর্জন না যায়। মনে রাখবেন, টাকা গুরুত্বপূর্ণ, কিন্তু টাকাই সবকিছু না। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন। ধন্যবাদ।